হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন যেটা ছিল যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আপনি সংস্পর্শে আসেন বা আপনার প্রথম সাক্ষাৎ হলো, সেটা কিভাবে, মানে ব্যক্তিগত সাক্ষাৎ? এমনি তো অনুষ্ঠানে দেখেছিলেন আপনি যেমনটা বললেন। ব্যক্তিগত সাক্ষাৎ বলতে আমি তখন ওনারই বাড়ির কাছে আমার একটি চেম্বার ছিল, আচ্ছা, ম্যানকা সিনেমা হল। ম্যানেকা সিনেমা হলের কাছে, কবির রোডে। আচ্ছা, হ্যাঁ। তো হঠাৎ দেখলাম এক ভদ্রলোক, বেশ সন্ধ্যায় মার্কা চেহারা, হ্যাঁ, তিনি কিছু না বলে আমার চেম্বার মধ্যে ঢুকে গেল। হ্যাঁ। তখন আমার অনেক রোগী অপেক্ষা করছে। তো এসে বললো যে আপনাকে যেতে হবে। তাই আমি বললাম, কোথায়? মানে দাদা অসুস্থ। আমি বললাম, আপনি এইভাবে চেম্বারে ঢুকলেন কেন? বলে, দাদা অসুস্থ, আপনি যেতেই হবে। আমি খুব বিরক্ত বোধ করে ভাবছিলাম যে, তো জিজ্ঞেস করলাম যে আপনার দাদা কি? বলে, হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে যেন একটা বিদ্যুৎ খেলে গেল, কারণ ছোটবেলা থেকেই আমি তার প্রচণ্ড ফ্যান ছিলাম। তো আমি কি হয়েছে, মানে ওনার মাথাটা ঘুরছে, ওনার কেমন কেমন করছে শরীরটা। তো তখন আমি উপস্থিত রোগীদের বললাম যে হেমন্ত মুখোপাধ্যায় অসুস্থ, এরকম উনি ডাকতে এসছেন। সঙ্গে সঙ্গে সবাই সমস্যাটা বলে, এক্ষুনি যান, এক্ষুনি যান। আমরা খুব সম্ভবত 80 কি 81, 81 খুব সম্ভব। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে বাড়িতে তখন তরুণ মজুমদার, ওনার বাল্যবন্ধু অজিত চট্টোপাধ্যায় প্রমুখ আরও অনেকে রয়েছেন, আরও ওনার ভাই, সেজ ভাই তারাজ্যোতি মুখোপাধ্যায়, আরও ওনার সঙ্গে স্কুলে পড়তেন পরিমলদা, এরা ছিলেন। না, উনি তবলা বাজাতেন। আরেকজনের নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। উনি হেমন্ত দার সঙ্গে পড়তেন এবং অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিলেন। ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু সমরেশদা। তো আমি দেখলাম যে হাই ব্লাড প্রেশার রয়েছে, এমন কিছু প্রবলেম নয়। তো দেখে শুনে ওষুধটা দিলাম। বললাম যে দেখুন, আপনাকে তো একজন দেখছেন, ডক্টর পি কে সেন, তো এই ওষুধটা আমার মনে হয় চেঞ্জ করলে ভালো হয়। তো উনি তো খুব সিনিয়র, ডক্টর পি কে সেন, উনি তো খুব সিনিয়র ফিজিশিয়ান। বললেন, না সেটা না, আপনাকে দেখেছি, আপনি সেই মতোই ওষুধ দেবেন, খুব ফার্মলি বললেন। তো আমি দেখে 8 ঘন্টা মতো ছিলাম। তারপর উনি বলে, আমার স্ত্রীকে একটু দেখতে হবে। তারও সামান্য, সেরকম কিছু নয়, একটু উইন্ডের সমস্যা ছিল, একটু দেখে আমাকে গাড়ি করে পৌঁছে দিলেন। ফিজের কথা কোনো উল্লেখ করলেন। এবার আমার চেম্বারে যে ভদ্রলোক নিতে এসেছিলেন, আসলে উনি গাড়ির চালক সনদ মুখোপাধ্যায় খুব সম্ভব। তো ও এসে আমার চেম্বারে ঢুকিয়ে দিয়ে পকেট থেকে এক তাড়া নোট বার করে বললেন, উনি এগুলো আপনাকে দিতে বলেছেন। না, সেই দিনই। তো সেই মুহূর্তে তো আমি বলে, আমি এটা নিতে পারবো না, কারণ ছেলেবেলা থেকে ওনার গানের ভক্ত। বললেন, না দাদা ভীষণ রেগে যাবে তাহলে। আমি না, ওনাকে বলবেন যে আমি আজকে নিতে পারছি না। ঠিক আছে, আমি চলে গেল। ওরা বেশি কথা না বলি। পরের দিন আমি চেম্বার শেষ করে বেরোবো, দেখি সনদবাবু দাঁড়িয়ে আছে। কীভাবে বলেন, না দাদা আপনাকে ডেকেছে, একটু আলাপ করবেন। তা আমি গেলাম। তো উনি কিন্তু ফিজের সম্বন্ধে একটা কথাও বললেন না। উনি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো, কি বৃত্তান্ত, এইভাবে আলাপ হলো। তারপর আস্তে আস্তে যাতায়াত বাড়ল, পারিবারিক সম্পর্কটা, ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেল। আমার স্ত্রীর সঙ্গে আলাপ হলো। বলতে পারো যে একসময় তার পরিবারেরই একজন হয়ে গিয়েছিলাম। লিখেছিলেন যে ওনাকে একটা চিঠি লিখেছিলেন আপনি, এবং তাতে আপনার ছেলে ও বাচ্চা ছেলে সই করেছিল। সেটা তখন ওনার সাথে পরিচয় হয়নি। তখন আমি একটা ফাংশনে
আমি মহাজাতি স্বাধীন একটা ফাংশন হয়েছিল, মানে একক। একক অনুষ্ঠান হ্যাঁ। তো সেইটাতে আমি, আমার স্ত্রী, তখন আমি কল্যাণীতে পোস্টেড, আর এবং তা আমি ফিরে এসে ওখানে থেকে টিকিট কেটে এসে দেখেছিলাম ফাংশনটা। আমি অসাধারণ একটি ফাংশন, সে পরে বলবো তোমাকে। তো সেইটা দেখে আমার একটা চিঠি লিখলাম যে এরকম ভালো লেগেছিল। তো তাতে সইতে আমি, আমার স্ত্রী এবং আমার ছেলেও সই করেছিল। তো আমি কিন্তু ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু বাংলায় একটা আমার বাড়িতে চিঠি এলো, কারণ আমি প্যাডে লিখেছিলাম যে আমি কিছু কাজের জন্য বম্বে যাচ্ছি, ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব বলে প্রবলকেও সঙ্গে নিয়ে আসবে। প্রবল মানে আমার ছেলে। তো এইটাই আর কি হয়েছিল। তারপরে আমাকে উনি টাইম দিয়েছিলেন কালী পুজোর আগের দিন, অত কালী পুজোর দিনই খুব সম্ভব। সালটা মনে আছে আপনার? 81 আগেই নিশ্চয়ই অনেক, 77-78 ওই রকম হবে এক্সাক্ট সালটা। আমার তো, কারণ তখন আমাদের কাছে মোবাইলে ছিল না, কিছুই ছিল না, আর ওটা ঠিক আমাদের তখন মাথায় ছিল না। আমি দেখা করছি এই পর্যন্ত। এবং যখন গেলাম, আমি বেল দিতেই উনি নিজেই দরজাটা খুলে দিলেন এসে, যদিও ওর বাড়িতে কাজের লোক ছিল। আমি ঠিক যে টাইমটা দিয়েছেন ঠিক সেই টাইমেই গিয়েছিলাম। আর তখন তিনি আমাকে একটা বই উপহার দিয়েছিলেন, লেখা, ওর জীবনী লেখা বই, আর একটা লং প্লেইং রেকর্ড, নতুন সুরে নতুন গান বলে এলপি। তো আমি রেকর্ডটা পেয়ে তো খুবই উৎফুল্ল হলাম। আমি জিজ্ঞেস করি, তোমার রেকর্ড প্লেয়ার আছে? আমি বললাম হ্যাঁ আছে। তখন দিলে ঠিক আছে, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাদ দিয়ে দেওয়া যায়। তো তখন আমি ওই রেকর্ড প্লেয়ারটি আমি সযত্নে করে, মানে প্লেয়ারটি না, রেকর্ডটা নিয়ে এলাম, এবং তাতে উনি আমার নামটা লিখে দিয়েছিলেন। তাই আমি বললাম এটা তো অসাধারণ রেকর্ড হয়েছে আপনার। বললে সেলই তো হয়নি এরকম। আচ্ছা, এটা কি গান ছিল মনে আছে আপনার? 12খানা গান কি মনে বলতে পারি? হ্যাঁ, এগুলো কি সেরকম বোধহয় পপুলার হয়নি গান? পপুলার হয়নি, কিন্তু দুর্ধর্ষ গানগুলো ছিল। তুমি যদি চাও আমি বলে দিতে পারি। কার সুরে মনে আছে? নানান জনের সুরে। ওখানে নচিকেতা ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায় নিজের সুরে, অনেকের সুরে ওনার গান ছিল। আচ্ছা, ওনারই গান সব অনেক। আমার এটা হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কে মনে হয় যে আমরা যখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো শুনি, এটা হয়তো যে কোনো শিল্পীর ক্ষেত্রেই সত্যি। আমি এটা দেখেছি অবজার্ভ করে, যে ঘুরে ফিরে কিন্তু সেই 10-15খানা গানই শুনি, কিন্তু মানে রানার বলুন, গায়ের বধূ বলুন। না, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে কি, হি ওয়াজ ট্রুলি প্রফেশনাল। আমি ওনার সাথে বহু ফাংশনে গেছি, লোকে ফাংশনে এই গানগুলি, হিট গানগুলি শুনতে চাইতো, উনি সেইগুলি পেশ করতেন। উনি, আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন যে দেখো, যে গানটা আমি যখন গাই আমার রেকর্ডটা তাদের কানে বাজে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। এবার নতুন গান শুনতে গেলে তারা অ্যাকসেপ্ট করবে কি না এটা বলা খুব কঠিন, তবে একটা দুটো করে আমি নতুন গান গাই। আর উনি কি, মানে আপনার সাথে তো আলাপ হয়েছে 81 সালে, মানে মোটামুটি 70-80 দশকে নিয়মিত কি ওনার বেসিক গানের রেকর্ড বা পুজোর গান কি প্রত্যেক বছর? প্রত্যেক বছর। এবং ওনারই ইয়েতে মাঝে মধ্যেও রেকর্ড, মানে পুজো ছাড়াও রেকর্ড। কারণ ওনার সিনেমার গান তো প্রচুর। উনি বেসিক গানের থেকে ওদের সিনেমার গানটা অনেক বেশি ছিল। হেমন্ত বাবুর সাথে তো একটা সময় উত্তম কুমারের একটা কাইন্ড অফ ইগোর সমস্যা হয়েছিল 20 সাল বাদ ছবিটা নিয়ে করতে। দেখো, এই সম্বন্ধে ওনার সাথে আমার কোনোদিন কথা হয়নি, কিন্তু আমি জানি এটা ইগোর কোনো প্রবলেম ছিল না। এখন শোনা কথা যে 20 সাল বাদের
নায়ক করার কথা ছিল উত্তমবাবু। উত্তমবাবু ডেট দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন এবং প্রডিউসারকে অ্যাডভান্সও দিয়েছিলেন অনেক টাকা, কিন্তু শেষ মুহূর্তে উনি বোধহয় সেটা করেননি। সেই জন্যে উনি বিশ্বজিৎকে সিলেক্ট করেন। তো বিশ্বজিৎ সব মানে সদ্য নতুন, তো এইটুকুই আমি লোকমুখে শুনেছি, কিন্তু ওনাকে কখনো জিজ্ঞেসও করিনি, উনিও কখনো বলেন। তার কারণ উনি কখনো কোনো মানুষের সম্পর্কে নিন্দা করতে শুনেন, কখনো না। না, আমি এই কারণে এই প্রসঙ্গটা উত্থাপন করলাম, তার কারণ হচ্ছে হেমন্তবাবু একটা সময় তো মানে একচিটিয়া উত্তম কুমারের লিপে গান গেয়েছে, তারপরে মান্নাবাবু, মান্নাবাবু উনি একটু প্লেব্যাক সিঙ্গিং কেরি মানে এটা একটু পিছিয়ে না না অন্যদের সঙ্গে প্লেব্যাক করছেন, অন্যদের সাথে বলছি, নিয়মিত করে গেছে। নিয়মিত। ওতে ওনার ক্ষতি কিছু হয়নি। ক্ষতি কিছু হ্যাঁ, লোকে ওই সিনেমাতে পপুলার যেহেতু ওনার গলার সঙ্গে ওনার সিমিলারিটি ছিল, সেই জন্য লোকে আরো বেশি ভালো লাগতো। এবং ওই গানগুলো বেশি জনপ্রিয় হয়েছে উত্তম কুমারের লিপে যে গান। মান্নাবাবুরও গান জনপ্রিয় হয়েছে। সে তো আমি মান্নাবাবুর কথা বলছি, হেমন্তবাবুর যে ওই হ্যাঁ, উত্তমের লিপের গানগুলো এগুলো অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে রোমান্টিক সং। আচ্ছা, হেমন্তবাবু যেটা আপনি বলছিলেন যে অসুস্থতার জন্য গেলেন, তারপরে তো বোধহয় ওর একটা মানে হার্টের সমস্যা তো বোধহয় ছিল, মানে দেখা দিল বা হার্ট অ্যাটাক হয়েছিল বোধহয় 81 সাল নাগাদ। হার্ট অ্যাটাকটা যখন হয় তখন তো আমার হাতেই হয়েছিল। মাঝরাত্রি আমি বৌদির ফোন পেলাম, এটা একটা শোনাবার মতো কথা, যে তোমার দাদার বুকে খুব ব্যথা হচ্ছে, একটু কিরম ঘাম টাম দিচ্ছে, তুমি কি একবার আসতে পারবে? তো অত রাত্রিরে তখন রাত্রি 1টা হবে, এক্স্যাক্টলি আমার মনে না, 81 না, আরো পরে 83-84 এরকম হবে। তো সেই সময় যাই হোক, আমার ঠিক মনে নেই, খুব সময় তো ট্যাক্সি ফ্যাক্সি, আমার তখন গাড়ি নেই, ট্যাক্সি ফ্যাক্সি জোগাড় করে চলে গেলাম, গিয়ে আন্দাজে বুঝলাম যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো যা করার প্রাথমিক চিকিৎসাগুলো করি, কারণ তখন তো ইসিজি মেশিন মানে পোর্টেবল ইসিজি ছিল না, না ট্রপটি তোমাদের প্রজন্ম এখন ট্রপটির কথা ভাবতে পারো, আমরা ভাবতেই পারি না। তো তখন করে ওনাকে পেথিডিন ফেনারগান এসব দিয়ে শান্ত করে চলে আসি। আমি বললাম যে সকালবেলা ডক্টর সেনের কাছে গিয়ে আপনাকে একটা ইসিজি করাও। তো বলে ঠিক আছে। উনি কোনো উত্তর দিলেন না, শুধু বলে ঠিক আছে। তারপর তো চলে গেছে। আমি সকালবেলা আমাকে আবার বৌদি ফোন করছেন 7:30 সময়, যে তোমার দাদা বেরোবে বলছেন। তা আমি বললাম যে এই অবস্থাতে বেরোনো যাবে না, তুমি একবার এসো। তো আমি গেলাম, গিয়ে দেখে উনি চেরাচেরি হাত গোটানো শার্ট ধুতি করে বসে আছে। তখন দাদা আপনার তো বেরোনো, ইসিজিটা করিনি, আমার ইয়েটা ভালো না। বলে হ্যাঁ, শরীরটাই তো, আমার গান নেই। তাহলে ওই একটা রেকর্ডিং আছে, কিছু একটা সিনেমার জন্য কোরাস গান হবে, কিছু মেয়ে কোরাস গাইবে, আমাকে ওটা তুলে দিতে হবে। তখন ছবির কথা জানি না, আমাকে এই যা বলেছে তোমাকে বুঝলাম অ্যাজ ইট ইজ। তো তখন আমি বললাম যে এটা কিন্তু উচিত হবে না, আপনার হয়তো শরীরটা বেশি খারাপ হয়ে যাবে। বলে আমি যদি না যাই তাহলে আজকে এইচএমবি ডেট দেবে না, অন্য পরে এই মেয়েগুলো হতাশ হয়ে পড়ে থাকবে, আমাকে যেতেই হবে, আমি যাবই। ওনার যাবই বলাতে আমার কিছু করার ছিল না। তখন আমি শোবার ঘরে গিয়ে বৌদির সাথে কনসাল্ট করে ছেলেবেলার বন্ধু অজিত চট্টোপাধ্যায়, যিনি কমেডিয়ান ছিলেন, তাকে ফোন করলেন। তো অজিতদা বললো যে তুমি চিন্তা করো না, আমি আসছি। উনি থাকতেন কলেজ স্ট্রিটে, তো কলেজ স্ট্রিট থেকে চলে এলেন, এসে বলে এমন তো তোমার চিন্তা করো না, আমি ব্যবস্থা করেছি, এইচএমবিকে ফোন করে আজকে এটা ক্যান্সেল করে দিয়েছি। তো দেখলাম বড় বড় চুপ করে তাকালেন, কিছু বললেন না। তো তারপরেই আমি ওনাকে নিয়ে পিকেশনের চেম্বারে ম্যাসিভ হার্ট অ্যাটাক, সাথে বেলভিউতে ভর্তি করে দিলাম। উনি অজ্ঞান হয়ে যাবেন। তারপর তো চিকিৎসা করে ডক্টর পিকেশনই চিকিৎসা করে। মোটামুটি 80 দশক থেকে আমি যখন গান শুনি,
ক্রোনোলজিক্যালি আমি বলছি, পরপর 50-এর দশকে, 60-এর দশক, 70, 80-র দশক থেকে পরিষ্কার গলার পরিবর্তন বোঝা যায়, মানে গলাটা খারাপ হয়ে যায়। এটা কি? না, আমার মনে হয় যে গলা আরো তোমরা যেটাকে খারাপ বলো সেটাকে আমরা খারাপ বলি, একটা খারাপ না, খারাপ হচ্ছে আরো পরে। আচ্ছা 80-র দশকে ওনার তো বললাম না আমি, আমার কাছে রেকর্ড করা আছে অসাধারণ, যেটা কেউ বলে জোয়ারি। জোয়ারি অনেক বেড়ে গেছিল তার অনেক আগেকার থেকে, তবে ওনার পিক আওয়াজটা গেছে 70-র দশকে। আচ্ছা, এটা কেন মানে চলে যায়? তুমি ডাক্তার, তুমি কিছুটা সিগারেট বুঝবে। স্মোকিং। সিগারেট স্মোকিংটা আমি ছাড়িয়েছিলাম, এর মধ্যে কোনো ভুল নেই। উনি আগে সিগারেট স্মোক করতেন এবং সিগারেট উনি বলতেন যে সিগারেটটা খেলেই আমার গলাটা আরো ভালো খুলে যায়। আচ্ছা, কিন্তু তা তো নয়, সিগারেট গলার ক্ষতি করে। তুমি এটা বলছো, দেখো বর্তমানে ওই রামকুমার বাবুর ছেলে যিনি আছেন, ইয়ে রামকুমার, ওনার ছেলে বলেন যে গলা যদি খারাপ হয় না, কর্ম করে চিবিয়ে বরফ খাও, ফাইন গলা হয়ে যাবে। এখন আমি মানে মেডিকেল ইস্যু দিয়ে আমি এটাকে ইয়ে করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, কিন্তু ধরুন মিড-80s তো একটা গলা খারাপ হয়েছিল, মানে 84-85 সাল অনওয়ার্ডস। হ্যাঁ, তখন তো করা খারাপ হয়ে যাবে, তখন গলাটা খারাপ হয়ে গেছিল। এটা এটা স্বাভাবিক। গলা তো খাওয়া মানে মান্নাও তার অনেক আগে থেকে গলা খারাপ হয়ে যায়। আচ্ছা। কারণ আমি, আমার কাছে যে বিয়েটা আছে, আর একটা অসাধারণ আমার অভিজ্ঞতা বলবো, এটা জীবনে কারো হয়েছে কিনা জানি না। সিনেমার গান তোলাচ্ছেন মান্নাবাবুকে হেমন্ত দা, আচ্ছা আমি চেম্বার থেকে রবিবার ফিরে গিয়ে দেখি মান্নাবাবু বসে আছেন ঘরে। তো ওই ভালোবাসা ভালোবাসা ছবির গানটা তোলাচ্ছে শিবাজি চট্টোপাধ্যায় শিবাজি। গান আছে। তো মান্নাবাবুকে গান শোনাচ্ছে এবং মনে হলো মান্নাবাবু একজন নভিস আর্টিস্ট, উনি হেমন্তবাবুর কাছে গান তুলছেন। আর সব থেকে যেটা হলো, উনি যখনই গান তুলছেন সাট করে স্বরলিপিটা লিখে নিচ্ছেন। হেমন্তবাবু না না, হেমন্ত মান্নাবাবু নিজেই স্বরলিপিটা লিখে দিচ্ছেন, সেইটা উনি গাইছেন। এবং গানটা ধরো আমি ঘন্টা দেড়েক আমি সাক্ষী ছিল, দুটো তিনটে গান ইয়ে করলো, ওই ইয়ে ফোক সং টাইপের গান। তো সেইটাতে দেখেছিলাম যে মান্নাবাবুর অসাধারণ গুণ সাথে সাথে তোলা, কিন্তু যখন উঁচু পর্দায় চলে যাচ্ছে মান্নাবাবুর গলাটা ঠিক উঠছে না। আচ্ছা সেটা কারণ মান্নাবাবুর দোষ নয়, মান্নাবাবু অনেক উঁচু দরের আর্টিস্ট, গলা যদি বিচ্ছ্রে করে, যদি ভোকাল কর্ড ওই বিচ্ছ্রে বয়সটা করে, পাচ্ছে না, হাই এখন নোটস রিচ করতে পারছে। আর মান্নাবাবু হেমন্তদার থেকে 6 মাসে বড় ছিল। মানে এই যে সাক্ষী ছিল আমি জীবনে ভুলবো না। এবং ঠিক যেন মনে হচ্ছে উনি ওনার কাছে গান শিখছেন, এত রেসপেক্ট করতেন। এবং তোমরা হয়তো মনে করো ওদের মধ্যে রেসেরই শিখলে, কোনো রকম রেসেরই শিখল না, এসব বাইরের রটনা। যেমন তুমি বিধান রায়ের সম্বন্ধে বলবে, এটাও তাই। আচ্ছা, আপনার সাথে যখন আলাপ হয়েছে ওনার 80-র দশকে, তখন মানে বম্বেতে কাজ করতে মিউজিক ডিরেক্টর হিসেবে ছবি কম, অনেক কম, অনেক কম করতেন। অনেক কম করতেন, একটা দুটো ছবি থাকতো, বেশিরভাগই তখন এখানেই থাকতেন, কিন্তু বম্বেতে যেতে হতো না। যেতে হতো কেন? গানের জন্য হয়তো কোনো ছবি প্রডিউসার এরকম। আচ্ছা, আর আমি তার মধ্যে আমি দুবার বিদেশে উনি গেলেন, আমেরিকাতে একবার তো গিয়েছিলেন, আর একবার ওয়েস্ট ইন্ডিজ গেলেন। গানের সফর নিয়ে গান করতে। ওটা কি ওনার মানে ওই একমাত্র দুবারই গেছেন বোধ হয় না বিদেশে? আমেরিকাতে একবার, ওয়েস্ট মানে আমার সময় আমি দেখেছি, তার আগে কতবার, তার আগেও গেছেন। হ্যাঁ, তার আগে তো ইউরোপ ট্যুর করেছেন, ইউরোপ। আবার আমেরিকাতেও গেছেন। আচ্ছা, সেসব রেকর্ডিং আছে আমাদের। সেসব রেকর্ডিং আছে, মানে সেটা কি এলপি রেকর্ডিং? তাহলে আছে, তোলা আছে। আচ্ছা, ভিডিও রেকর্ড করা আছে। না, আচ্ছা,
আচ্ছা, একটা জিনিস, 80-র দশকে আপনি বলছেন যে একদম মানে 89 সালে সেপ্টেম্বর মাসে ওনার মৃত্যু হয়। প্রত্যেক বছর নিয়ম করে উনি বেসিক গান রেকর্ড করে গেছেন, মানে হার্টের অসুখের পরেও পুজোর গান বেরোতো বা হ্যাঁ, তখন মানে না, না, তখন পুজোর গান উনি তখন প্রাইভেট কিছু গান করেছেন আর কি। তখন সেভাবে আর ইয়ে গান করেন না, কিন্তু উনি সিনেমার করতে চাইতেন না। করতে চাইতেন। না, ওরা সিনেমার ওই লাস্টে ওই কি সিনেমাটা যেন আমার ঠিক মনে নেই, ওইটাতে বোধহয় লাস্ট উনি গিয়েছিলেন। আচ্ছা, আর লালন ফকিরের যে এটা, হ্যাঁ, হ্যাঁ, ওটার জন্য তুমি জাতীয় পুরস্কার পেলেন, পেলেন। সেটা বোধহয় 86 সালে হলো। হ্যাঁ, আর একবার পেয়েছিলেন নিমন্ত্রণ বলে কিছুর জন্য, 71-72 অনেক আগে। আচ্ছা, এটা শেষ করবো আমি। হেমন্ত মুখোপাধ্যায়ের ফিলান্থ্রপি যেটা নিয়ে, ওটা নিয়ে যদি চার কথা বলেন। আপনি তো দেখছেন, ফিলান্থ্রপি বলতে তুমি কি বলতে চাইছো বলো? বিভিন্ন মানুষকে আর্থিকভাবে নানান সময় সাহায্য করেছেন। শুধু সেই পার্টটাই জানতে চাইছো তো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে উনি প্রচুর লোককে সাহায্য করছে যাদের নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, বলবো উনি। আচ্ছা, হ্যাঁ, তার কারণ ওনার মাসের বেশ কিছু খাম রেডি করা থাকতো যাদেরকে উনি দিতেন, এবং সেখানে সহায়তা করতেন ওনার স্ত্রী বেলা বৌদি। মানে তিনি এই হিসেবটা রাখতেন আর কি। তাছাড়া উনি ধরুন কোনো একটা ফাংশনে গেছেন, সেখানে টাকা নিয়েছেন, যা হয় প্রফেশনাল, কিন্তু দেখলেন তাদের লাইব্রেরিটা খুব ভালো কিন্তু অর্থ কষ্টে ইয়ে হচ্ছে না, ওই বাকি টাকা দিয়েছে এরকম। ফলে উনি নিজেও জানতেন না ওনার কাছে কি আছে না আছে, কোনো হিসেব রাখতেন না টাকা। না, কোনোদিনই না। এমনকি যখন উনি মানে লাখ লাখ টাকা রোজগার করেছেন সিনেমার হিট করার জন্য, বিশাল বা ধ্যানা তানা, উনি কোনোদিন, আমি এগুলো বৌদির কাছেই শুনেছি। কোনো হিসেব রাখতেন না। যে যখন যা তাই দিয়ে দিত। মানে ওইরকম গোছেরই ছিলেন আচ্ছা, উনি। এখানে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং করেছিলেন, যে প্রমোটার এসে বললো যে আপনাকে এতগুলো ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে এতগুলো দেখো তো প্রবীর এইটা কি বলছে সব। আমরা, আপনি আপনার লয়ার কি করবো, কি কথা হচ্ছে এটা? বলে 10টা হচ্ছে, আপনাকে 5টা দিচ্ছে। মানে ওই 5টা যেটা প্রমোটার নিয়ে সেটা বেশি সাইজের, ছোট ছোট, লোকে বিশ্বাস করত। এটা কোথায়, মানে এখনো আছে? টালিগঞ্জ, হ্যাঁ। আচ্ছা, এগুলো কে থাকে তাহলে? হেমন্তবাবু তো থাকে। হ্যাঁ, ওখানে সব আচ্ছা, কি হয়েছে আমি জানি। মানে উনি চলে যাওয়ার পর আমি আর ওই পরিবারের সাথে, মানে বেলাবতী যতদিন জীবিত ছিলেন তার সাথে আমার উনি মারা ছিল। যান কবে বলুন? 2019। বেলাবতী, হ্যাঁ। আমার সেই সব পর্যন্ত মৌসুমীর সঙ্গে আলাপ ছিল, মৌসুমীর সঙ্গে। তারপরে উনি ডেকে, মানে ওনার শ্রাদ্ধে আমরা গিয়েছিলাম দুজনই, তারপর থেকে আমার দেখি। আচ্ছা, হেমন্তবাবুর ওই মানবতা সিনেমা হলের উল্টো দিকে যে ফ্ল্যাটটা, শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ, এটা কি ওনার? 6 নম্বর শরৎ চাটুর্য। উনি কি ভাড়া থাকতেন? ভাড়া ভাড়া থাকতেন নিজের? না, উনি অ্যাবসলিউটলি ভাড়া থাকতেন, কিন্তু মারা যাবার পরই ওর ছেলে সেটাকে কিনে নেয় আর কি। আচ্ছা, তারপরে তো উনিও সেটা বোধহয় বিক্রি করে দিয়েছেন জয়ন্ত। জয়ন্ত, সে জয়ন্ত মৌসুমিটা এখনো আছে বম্বেতে। হ্যাঁ, ওনার মেয়ে রানু তো, ওটা আফসোস ছিল রানু গান করলেন না বলে। কে বলেছে রানু? রানু যথেষ্ট গান করেছে। কিন্তু ছেড়ে দিয়েছিলেন বলে। ছেড়ে দিয়েছিলেন, ওকে একটু খামখেয়ালি গোছেছিল। তবে রানু যদি এই লাইনে থাকতো খুবই শাইন করতে পারত। রানু অনেক সময় ওই অভিজিৎ অভিজিৎ, বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওই যে বম্বের যে অভিজিৎ হিন্দি গান করে, কিশোর কুমার, হ্যাঁ, ওর সাথে বাইরে গিয়েও, সিঙ্গাপুরে গিয়ে গান করে এসছে। আচ্ছা, গান করলেন। হ্যাঁ, এইখানেও অনেক ফাংশনে গান করেছে। যে হেমন্তবাবুর সাথে আপনার তো যখন আপনি ওনার একেবারে পরিবারের মানুষ হয়ে গেলেন এবং ব্যক্তিগত চিকিৎসক হলেন, তখন তো ওনার সাথে প্রচুর অনুষ্ঠানেও আপনি গেছেন। কোথাও যাওয়ার স্মৃতি বিশেষ করে মনে করেন? কোথাও গেছেন ওর সাথে, উনি গান গাইবেন, আপনি গেছেন, এরকম? আমার সব থেকে যেটা মনে পড়ে, তো
বসুশ্রীতে একটি ফাংশন হবে রবীন্দ্রসঙ্গীত, উনি আছেন আর ইয়ে আছেন কণিকা বন্দ্যোপাধ্যায়। তো উনি প্রথমে গাইবেন, তারপর কণিকা দিয়ে গাইবেন। তো বেরোবার আগে আমার কী হলো, হঠাৎ আমি কখনো বলিনি, দাদা একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলো। উনি খুব কম কথা বলতেন। বললো যে, আমি বললাম যে অশ্রু নদীর সুদূর পারের গানটা মনে আছে? মাথা নাড়লেন, একটাও উত্তর দিলেন। তো আমি গেলাম, অজিত দাও ছিল, অজিত চট্টোপাধ্যায়। তো আমি সামনে মানে ওনার তো ওই কী বলে, রিহার্সেল না, ওই পেছনে যেগুলোকে বলে আর কি, গ্রিন রুমে আমিও বসলাম। এবার দাদার গানটা হবে, আমি সামনে যাবো। আমরা বললো এরকম আমার সঙ্গে এসে। তো উনি ওই তক্ত বসলেন, আমাকে বাঁদিকে বসালেন, অজিত ডান দিকে বসে গাইলেন একটা, দুটো, তিনটে, আমার গানটা গাইলেন। ফোর্থ গানটা হঠাৎ অশ্রু নদী ভরে আমার দিকে তাকিয়ে, যেটা আমি জীবনে ভুলতে পারি। মানে আমার রিকোয়েস্টটা ফোর্থ রাখতো, কিন্তু আমার দিকে তাকালো অশ্রু নদীর অন স্টেজ লাইভ। কোথায় হয়েছিল? বসুশ্রী সিনেমা। আর একটা অন স্টেজ করেছি তো বিশাল ব্যাপার, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের পরে প্রথম ফাংশন যেটা কোনো আমি লিখেছি, সেটা হচ্ছে ওই তোমার ওটা কেন মনে থাকে না, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ইন্ডোর স্টেডিয়ামে গায়ক ছিল হেমন্ত মান্না আর তোমার ইয়ে ওই শিবাজি স্ত্রী অরুন্ধতী চট্টোপাধ্যায়। তো উনি আমাকে পাশে বসিয়ে গান করেন। আমি পাশে, একদম পাশে, আমাকে পাশে আলাদা, উনি একটা থ্রোনে ওকে দিয়েছিল, তার পাশে আমাকে ভালো চেয়ার দিয়েছিল, বলে দিয়েছে আমার ডাক্তার আমার পাশে। এবং ওটা এক রাউন্ড তো গোল, তো এরকম তো গোল, তো উনি এখানে বলছে এরা এই দর্শকটা পেছনে, উনি আবার আধ ঘন্টা গিয়ে, আধ ঘন্টা 15 মিনিট গিয়ে আবার নিজেকে ঘুরিয়ে নিয়ে আবার এদিকে, যাতে এরা ওখানে দেখতে পায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর এমনি ওই সময় 80-র দশকে ওনার একক অনুষ্ঠান তো হতোই বোধহয় না, রবীন্দ্র সদন। ওটা আমার কাছে আছে। হ্যাঁ হয়েছে 81 সালে। নিয়মিত কি করতেন ফাংশন? না, হ্যাঁ ফাংশন করতেন, একক করতেন না। একক করতেন। এটাতে একক 2 ঘন্টা করেছেন। 1 ঘন্টা করলেন, রেস্ট নিলেন, আবার। আর কলেজে বোধহয় ফেস্টে যেতেন না, মানে কলেজে ফেস্টে যেতেন। আর আমাদের কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে গান করে গেছে। সেটা আপনি যখন ছাত্র তখন দেখি না পরে? আমি যখন ছাত্র। আপনি যখন ছাত্র তখনই? না, আমার বাবার কাছে যেটা শুনেছিলাম যে উনি কোনো টাকা নেননি বিসিকেমিতে অনুষ্ঠান, যখন শুনলেন যে ছাত্ররা করছে, বলে আমি কোনো টাকা নেব না বলেছিলেন। নিতেন খুব অল্প। সে অনেক গল্প আছে যেটা সবসময় তোমাকে বলা সম্ভব নয়। আচ্ছা, এটি শেষ করবো এটা নিয়ে। উনি তো চলে গেলেন সেপ্টেম্বরে, উনি ঢাকায় গেছিলেন, ঢাকা থেকে ফিরলেন, প্রচুর ইলিশ মাছ দিয়েছিলেন। এবারে বলি, ঢাকা থেকে, ঢাকা তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন জিয়া, হ্যাঁ, উনি একদম সরাসরি মাছ তুলে প্যাক করে ওনাকে দিয়ে দিয়েছিলেন। তো উনি যেদিন এলেন, আমি দেখা করতে গেলাম, মানে ঘর থেকেই গন্ধ বেরোচ্ছে, মানে তুমি সব এসেছেন, আমাকে 2টো ইলিশ মাছ বলে তুমি নিয়ে যাও। হ্যাঁ, ওকে 1 ক্রেট পাঠিয়ে দিয়েছিল আর কি, প্যাক করে। সে সাথে আমি জীবনে ভুলবো না। আমার বাড়িতে যখন নিয়ে এলাম, কাটা হচ্ছে, ওর বাড়িটা, তখন তো আমাদের এত বড় বাড়ি, 18টা ঘর, মম করছে।
আচ্ছা, পদ্মার ইলিশ। অবভিয়াসলি। তবে আসার কতদিনের মধ্যে উনি চলে গেলেন, ঢাকা থেকে সফর করে ফেলেন? তারপরে খুব বেশি দিন নয়, তারপরে একটু জ্বর হয়েছিল সামান্য। তো আমি গেলাম, আমি গিয়ে বললাম যে ফাংশন করে বলে না অল্প জ্বর আছে। আমার আমার তখন মনে বোধহয় প্যারাসিটামল বা এই জাতীয় কিছু দিয়েছিলাম, দিয়ে দিয়ে তারপর উনি চলে গেলেন ফাংশনে। আমি যাইনি আর কি। তো আমারও তখন বোধহয় আমার বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এরকম। তারপরে শুনে ওরকম হয়েছে, তখন ছুটে গেলাম আর কি। বেলভিউতে? না, বাড়িতে? বাড়িতে। বাড়ি থেকে হার্ট অ্যাটাক হয়েছিল আপনার? তখন যাই হোক, মানে ডায়াগনোসিস করে এটে করে ডক্টর কান্তি বক্সি তার একটি জুনিয়র ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন, ও দেখেছিল। তারপর আমি বললাম যে একটু ভর্তি করে দিই, বাড়ি থেকে যাবো। তখন বাড়িতে কেউ ছিল না, তখন অ্যাম্বুলেন্স ডেকে আমি আর বৌদি, ভেরি স্যাড যে আর কেউ ছিল না। আমি স্যালাইন দিয়েছিলাম, স্যালাইনটা হাতে করে ধরলাম, বৌদি অক্সিজেন মাস্কটা সিলিন্ডারও দিয়েছিল। এই অবস্থায় আমি নিয়ে, তো আমার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেলভিউতে নিয়ে গেলাম। আবার ভর্তি টর্তি হলো, ভর্তি টর্তি করে তারপর তখন ডক্টর বক্সি আর ওই ইউরোলজিস্ট, এটা কি জানি, উনি এসেছিলেন। বাকিটা ওরাই করেছিল, কারণ আমার তো বেলভিতে কোনো ইয়ে ছিল না, ওরাই। চলে যান রাত্রিরে, মৌসুমি বোধহয় ছিলেন তখন। হ্যাঁ, আমরা সবাই চলে এলাম। আসার আগে দেখুন স্টেবল, কন্ডিশনটা স্টেবল। তখন জ্ঞান আছে ওনার? হ্যাঁ স্টেবল, কিন্তু চোখটা বন্ধ করে আছে, চেস্ট পেনটা চলে গেছে, কার্ডিয়াক পেন। বৌদিকে এই তখন বোধ হয় 12টা হবে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। এর মধ্যে তার চোখ বন্ধ করেছে। আমি গিয়ে বললাম যে দাদা, আমি বৌদি আর রানুকে নিয়ে বাড়ি যাচ্ছি, কাল সকালে আবার আসবো। চোখ বন্ধ অবস্থাতেই বললেন মোস্ট ওয়েলকাম, এটাই শেষ কথা। ওখানে চলে এলাম। ভোরবেলা মৌসুমি বলে আমি যাবো না, মৌসুমি বলে আমি এখানে থাকবো বাবার কাছে রাত্রি। ভোরবেলা মৌসুমি ফোন করলো, রবীন্দ্র বাবা চলে যাচ্ছে। ভোরবেলা কি চলে গেছে? না, আগে আমাকেও ভোরে ফোন। আচ্ছা, আমার ছেলে মেয়ে তো বম্বেতেই থাকতেন তখন, মৌসুমি এখনো থাকে। ঠিক আছে, আমি রেকর্ডিং এখানে বন্ধ করে